ইরান ইসরায়েলে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আলোচনায় গোটা বিশ্ব। গত ১৩ জুনের প্রথম প্রহর থেকে ইরানের ওপর নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে ওই রাতে হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন বা জেগে ওঠা সিংহ। হামলার মূল কারণ ছিল পশ্চিমাদের ভাষায় ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া। ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এমন আশঙ্কাই করেন বিশ্লেষকরা। তার মধ্যে ইসরায়েলি হামলার জবাবে টু প্রমিস 3 নামের অভিযান শুরু করেছে ইরান। শুক্রবার ১৩ জুন হামলায় ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতানাজ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কারখানা, শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা হামলায় লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে ইসরায়েল। এ হামলায় অন্তত ২০০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ওই দিন ভোর রাত থেকে একের পর এক বিমান হামলা। প্রথমে ইরান সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা কাঠামোতে আঘাত হানে। এরপর ধারাবাহিকভাবে হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং শেষে দেশটির বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে হামলা চালানো হয়। নাতানজের আংশিক ভূপরিভাগে হওয়ায় সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরায়েল। এছাড়াও হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়। এতে দেশটির প্রধান ৩ সামরিক কর্মকর্তা সহ বেশ কয়েকজন সামরিক বাহিনী নিহত হয়েছেন। ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি প্রধান হোসাইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, জরুরি কমান্ড ইউনিটের প্রধান জেনারেল গোলাম আলী রশিদ ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এছাড়া ইরানের পরমাণু জ্বালানি সংস্থার এইউআই সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহেদি ত্রানসি সহ হামলায় দেশটির ৬ জন পরমাণু বিজ্ঞানীর প্রাণ হারান। এ ধরনের নেতৃত্ব শূন্যতায় ইরানকে কৌশলগতভাবে দুর্বল করে তুলবে বলে শঙ্কা করেছেন বিশ্লেষকরা। হামলার বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক বারকু ওসেলিক বলেন, তেহরানের গভীরে গিয়ে এমন নির্ভুল হামলা ইসরায়েলি গোয়েন্দা শক্তি ও সামরিক সক্ষমতার নিদর্শন। এটি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে তুলে ধরেছে। এ হামলায় কেবল একটি কৌশলগত ক্ষতি নয়, বরং ইরানের জন্য এটা ভীষণ অপমান। পারমাণবিক কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা চিন্তা করলে ইরানের প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানাজে কংক্রিট পাথরের সুরক্ষায় মাটির ৮ মিটার গভীরে হামলার পরও সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠে এলেও ভেতরে প্রকৃত অবস্থান নির্ণয় করতে পারেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইউ। ইসরায়েলের দাবি, তারা সেই ভূগর্ভস্থ স্থাপনায় গুরুতর ক্ষতি করেছে। ইসরায়েল এখনও ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ কেন্দ্র ফরদোতে হামলা চালায়নি। এটি প্রায় ৯০ মিটার মাটির নিচে অবস্থিত। কেবল যুক্তরাষ্ট্র GBU-৫৭ বি ব্যাংকার ব্লাস্টার বোমার দিয়েই এটি ধ্বংস করা সম্ভব। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে, তারা কমান্ডো অভিযান ও ড্রোন ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এসফেজবাদ এয়ারবেস এ হামলা চালিয়েছে। আকাশে ইসরায়েলের আধিপত্য অনুসরণ করে পাল্টা হামলা ইরান ১০০টির বেশি ড্রোন ছুড়েছে। তবে ড্রোনগুলো ছিল অত্যন্ত ধীরগতির। সবগুলো ড্রোনই মাঝপথে গুড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলে ইরানের মধ্যবর্তী প্রায় ৭০০ মাইল অতিক্রম করতে ৭ ঘন্টা পর্যন্ত সময় লাগে এ ড্রোনগুলোর, যে কারণে ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটাতে হলে আরও বড় পরিসরে ড্রোন হামলা চালানোর প্রয়োজন হতো। এ মুহূর্তেই ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণে একচেটিয়া আধিপত্য দেখা যাচ্ছে। প্রতিশোধের উপায়ের দিকে বিবেচনা করলে ইরানের হাতে এখনও প্রায় ৩,০০০ উচ্চ গতিসম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে কেরামানসহ অঞ্চলের অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ওপর হামলা হওয়ায় এসব অস্ত্রের কার্যক্ষমতা আছে কি না তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকরা আশঙ্কা করেন, ইরান পরবর্তী প্রতিক্রিয়া সাইবার হামলা, সন্ত্রাসী হামলা বা আন্তর্জাতিকভাবে রাজনৈতিক চাপের রূপ নিতে পারে। বিকল্প প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইরান সাইবার হামলা বা ভিন্ন কোনো হামলার পথ বেছে নিতে পারে, যদিও সেগুলো সফল হলেও রাজনৈতিকভাবে হয়তো সমপর্যায়ের জবাব হিসেবে বিবেচিত হবে না। তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালানো তেহরানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ এতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হতে পারে। এদিকে ইরানের অন্যতম আঞ্চলিক মিত্র লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েলের ওপর কোনো হামলা শুরু করবে না। অন্যদিকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সেনাবাহিনী একাত্মতা জানালেও অবস্থান ১০০০ মাইল দূরে হওয়ায় তাদের ভূমিকাও সীমিত। ইসরায়েল এখনও ইরানের দ্বিতীয় বৃহত্তম সমৃদ্ধকরণ কেন্দ্র ফরদাতে হামলা চালায়নি। এটি
80 থেকে 90 মিটার গভীরে এবং এটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের 14 টন ওজনের ব্যাংকার ব্লাস্টার বোমা প্রয়োজন। এ বোমা কেবল মার্কিন B-2 স্টিলথ বোমারু বিমান থেকে ছোড়া সম্ভব। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হয়েছে ইরানে হামলা করলে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে তার সামনে দুটি পথ, একটি কূটনৈতিক সমঝোতার, অন্যটি ইচ্ছাকৃত যুদ্ধের। এমনই মন্তব্য করছেন ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলর জোস্ট বিশ্লেষক এলি জেরানমাইহো। তিনি সিএনএনকে বলেন, এই ধরনের মুহূর্তে নেতাদের সবসময় একটি পছন্দ থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন, এখনও তিনি সেটা করতে পারেন। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালান তাহলে ইরান সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে দেখাবে।